এখনকার সময় যেভাবে চলছে তার পরিপ্রেক্ষিতে শ্রী ঠাকুরের আমাদের জীবন সংগ্রামে বর্তমান সমাজ ব্যবস্থার রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে দিয়ে সারা পৃথিবী ধরে যে ঘটনা ঘটছে তার মধ্যে দিয়ে যে ঠাকুরকে ধরার প্রয়োজনীয় দেখানো এবং তার পথে চলেই যে আমরা এর থেকে সংকট থেকে মুক্ত হতে পারবো সেই প্রসঙ্গ ধরেই আমি কিছু আলোচনা করি। আমরা ঠাকুরকে খুব ইন্টেলেকচুয়ালি গ্রহণ করি। কিছু মানুষ, খুব শিক্ষিত মানুষ ঠাকুরের কাছে গিয়েছিলেন, যে ঠাকুরকে বললেন যে আপনাকে সবাই পুরুষোত্তম বলে, আপনি তার প্রতিবাদ করেন না কেন? ঠাকুরকে বলছেন, মুখ মুক্ত বসে আছেন, আপনাকে সবাই পুরুষোত্তম বলে, শুনতে খুব ভালো লাগে আপনার না, আপনি তার প্রতিবাদ করেন না কেন? ঠাকুর বললেন, হেসে বললেন, আর রাগ হতো না, তার এইসব তিনি পরম প্রেমময় তো। তিনি অদ্ভুত একটা কথা বললেন, আমাকে কেউ যদি কিছু বলে তার জন্য আমি কি করবো? কেউ যদি আমাকে শালা বলে তাও আমার কিছু কারণ নেই। আমাকে শালা বলতে পারে কেউ, কিন্তু আমি একটা তো আপনাদের কথা বলছি, তোমরা পাথরকে পুজো করতে পারো, গাছকে পুজো করতে পারো, মাটিকে পুজো করতে পারো, কিন্তু আমি তো একটা মানুষ, আমি শান্ডিল্য গোত্রের ব্রাহ্মণ, আমার পূর্বপুরুষ ছিলেন ঋষি, সেই হিসাবেও তো তোমরা আমাকে কিছু সম্মান দিতে পারো। ঠাকুরের দুঃখটা কথা ছিল, আমি পুলিশ ডিপার্টমেন্টে যখন চাকরি করি, আইপিএস দের মধ্যে কোনো ঠাকুরকে জানতোই না কেউ। আজ থেকে 45 বছর আগের কথা বলেছি। অদ্ভুত ব্যাপার, সমালোচিত হয়েছি, মানে সমালোচিতটা শুধু ভালো, কিন্তু ক্রিটিসাইজড হয়েছে। কিন্তু ধীরে ধীরে এমন ঠাকুরের দয়া যে তিনি এমন একটা জায়গায় আমাকে দাঁড় করিয়ে দিলেন ওই আইপিএস মহলের মধ্যে, যে তারা আমাকে শ্রদ্ধা করতে লাগলো। আমারই ওপরের একজন আইডি, আমি আমার কথা বলার জন্য বলছি না, কারণ আমি দীর্ঘদিন হলো চাকরি, আমি ভুলে যেতে চাই, অতীতকে আমি মুছে ফেলতে চাই। আমার অতীত যেটা আছে সেটা যতটা আমার নাম মনে রাখতে যাবে আমি রাখতে পারবো, ততটাই আমার ভালো হবে আমার ব্যক্তিগত। কারণ সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে পথ। অতীতকে ধরে কোনো লাভ নেই, সে কোনো ডিভিডেন্ড দেবে না, অতীত কোনো ডিভিডেন্ড দেবে না। সেখানে পাপই করি, পুণ্য করি, যাই করি না কেন, অতীত কখনো কাউকে ডিভিডেন্ড দেয় না। তো ঠাকুরকে এইরকম বহু কঠিন কঠিন প্রশ্ন করা হতো। আমি পড়তে গিয়ে মনে করেছি, ঠাকুরের এই আলোচনা প্রসঙ্গে পড়তে গিয়ে মনে হয়েছে যে একটা ভদ্রলোককে যা জিজ্ঞাসা করা যায় না তা তার সামনে মুখের উপরে অনেক কথা বলে। এবং ঠাকুরের শিষ্যবর্গ তাই, ঠাকুরের চিন্তা ভাবনাকে তারা সমালোচনা করতেন। এমনকি অনন্ত মহারাজও বলেছিলেন, কাকে বলেছিলেন? আশু জোয়ারদার। কোথায় বলেছিলেন? হিমায়তপুরে। যে আশু, অনেক তো মানবকুমার লাঠি ঝাঁটা খেলাম, আর কেন? এই যে ঠাকুরের প্রেম, বিশাল প্রেম। অনন্ত মহারাজকে ঠাকুর অন্তা বলতেন, মুক্তাত্মিক বয়সে বড় ছিলেন, জানেন তিনি পক্ষে মারা গেছেন, এই ঘটনা কিন্তু সত্য, কিন্তু এইটা বইয়ে লেখা নেই। আর কেন? অনেক তো লাঠি ঝাঁটা খেলাম। ঠাকুর বললেন, আমি একটা লোকও পেলাম না। তিনি 40টা লোক চেয়েছিলেন, পাননি। পরে তিনি 15টা চাইলেন, পাননি। পরে তিনি 5টা চাইলেন, পাননি। তিনি বলেন, আমি একটা লোকও পেলাম না। সেই যুগে কালিদাস মজুমদার দা ছিলেন জ্যোতিয়া, আশ্রমে থাকতেন, তিনি জ্যোতি ছিলেন। কালিদাস দা বলছেন, ঠাকুর আপনি যদি একটা লোকও না পেয়ে থাকেন, তাহলে আমরা আপনার কাছে বসে আছি কেন? কেন বসে আছি আপনার কাছে? আমরা দুবেলাতে খেতেও পাই না, ভালো খাওয়া দাওয়ার তো কিছু নেই,
এমন যে আছে কোনো একটা লোভে পড়ে আছি তা তো নয়, আপনার সেবার জন্যই তো আপনার কাছে আছে। ঠাকুর বললেন তোমরা খুব ভালোভাবেই জানো তোমরা কেন আমার কাছে আছো। আমি খুব ভালোভাবেই জানি, আমরা করে বলছি যে আমরা কেন ঠাকুরের কাছে আসি, কেন দেওঘরে যাই। গোবিন্দবাবুকে বললেন কাউকে না পেয়ে অভিনবকে জিজ্ঞেস করছে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, তো ঘর ঠিক হয়েই আছে। এইসব কথাগুলো শুনতে আমরা যাচ্ছি, এইসব শুনতে খুব ভালো লাগে আমাদের। হ্যাঁ, আমিও শুনতে ব্যতিক্রম নই, কারণ মানুষ এত দুর্বল। ঠাকুরের অলৌকিকতা বলে কোনো কিছু নেই। ঠাকুর বারবার বলেছেন, যা অলৌকিক প্রত্যাশী তাদেরকে সন্দেহ করো, তারা আমাকে ভালোবাসে না, তারা অবিশ্বাসী, তারা আমার উপর আস্থা নেই। ঠাকুরের একটা বাণী আছে, যাকে যা দেওয়া হয়, যে প্রাপক তার ওই বস্তুর উপরে ভালোবাসা জানতে হয়, আর যে দেয় তার সেই মানুষটার উপরে, যাকে দেওয়া হচ্ছে সেই মানুষটার উপরে, যে দেয় তার প্রেম করে। সেই জন্য ঠাকুর দেওয়ার ব্যবস্থা করেছে, যাতে তার প্রতি প্রেম করে। আর আমার দিকে দিলে, সংসারে ছেলেকে দিলে, বউকে দিলে, আমি যদি দিই তাহলে আমার প্রেমটা বাজাবে আমার স্ত্রীর উপরে বা ছেলের উপরে, আর স্ত্রী বা ছেলের সেই প্রাপ্য বস্তুটার উপরে তার প্রেম বাজাবে। ভালোবাসার হচ্ছে মুখ্য কথা। আজকে সেই ভালোবাসাটা দূরীভূত হয়ে যাচ্ছে। বহু রকমের যুগ আছে তো, ভাগ আছে তো, প্রস্তর যুগ, পুরনো প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, আরো নানা রকম যুগের ক্লাসিফিকেশন আছে মানুষের লক্ষ বছরের ইতিহাস। আজকের যুগটাকে কি বলবেন বলুন তো? প্রেমহীনতা, ভালোবাসা, বিশ্বাস নেই। বিবাহ বিচ্ছেদ একটা চমৎকার ব্যবস্থার মধ্যে পরিণত হয়েছে। বিয়ে হওয়ার পরে পরে বিচ্ছেদ হয়েছে। গ্রামের দিকে অতটা হয়তো হচ্ছে না, তো হচ্ছে, কারণ আমি এসপি ছিলাম, আমি জানি কত ডিভোর্স কেস, মানে বধূ নির্যাতনের কত কেস হয় আমি জানি, আমি জয় সাহেব জানেন। ঠাকুর সেই যুগে এসেছিলেন বাঁচানোর জন্য। আজকে একটা মায়েরা যারা রয়েছেন, আমি একটা বাড়িতে শুনলাম একটা মা, আমার খুব ক্লোজ, আমার খুব আত্মীয়, সে বলল তার বৌমা 50 বছর বয়স, তার নাতি হয়ে গেছে বড়, কলেজে পড়ছে, তার বৌমার বয়স, বড় বৌমার বয়স 50 বছর, সে সব করছে স্কুল মাস্টার। ভাবুন একটা 50 বছরের মেয়ে সব করে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। কোথায় গেল করুক সন্দেহ। বিশ্বেশ্বরদা একটা ব্যাংকের চাকরি করতেন, যখন লোন দেওয়া নিয়ে একটা স্কুলে গিয়েছিলেন, স্কুলটা ছিল ইংলিশ মিডিয়াম, সেখানে ছেলেরা ফুল প্যান্ট করেছে, বেশ সুন্দর জামা টাই, আর মেয়েরা মানে হাঁটু পর্যন্ত জানা যায়নি, 11-12 মেয়েরা এরকম হাঁটু জানা। বিশ্বেশ্বরদার চোখে লোকে লেগেছে, উনি বললেন হয়ে গেল, উনি বললেন আচ্ছা, মানে হেডমাস্টার মশাইকে বললেন এটা ঘুরিয়ে দিলে হয় না, ছেলের দিকে হাফ প্যান্ট পরান, মেয়ের দিকে ফুল প্যান্ট পরান না, পা পরান, পা গুলো দেখাতে হবে মেয়েকে। কোথায় নিয়ে যাচ্ছি আমরা জগৎটাকে টেনে? একটা 8 মাসের শিশু কন্যা নির্যাতিতা ধর্ষিতা হয়, 9 বছরের কন্যা ধর্ষিতা হয়। কোন মায়ের গর্ভেই তো সে এসেছিল। মাতৃ জঠরের লজ্জা, তাই তো? তাহলে মায়েরা সুসন্তান দিতে পারছেন না, কেন পারছেন না? স্বাধীনতার পূর্বে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছিলেন, দাসকে বলেছিলেন ঠাকুর, যে আপনারা স্বাধীনতা করে রাস্তা ফাটাচ্ছেন, জেলে যাচ্ছেন, নানা রকম করছেন। আমি বলি কি, স্বাধীনতা আপনি আসবে, দেশটা সুসন্তানে ভরে দেন, সুবিবাহের মধ্যে দিয়ে সুসন্তান নিয়ে আসুন, না হলে এই স্বাধীনতা আপনারা রাখতে পারবেন না।
তাদের জন্য স্বাধীনতা। উন্নয়ন বলতে কি বোঝায়? রাস্তা, ঘাট, গাড়ি, বাড়ি। এটা যদি উন্নয়নের মানদণ্ড হয়, চরিত্রের ব্যাপারটা যদি উন্নয়নের মানদণ্ড না হয়, তার ফল যা হবে বান্দরের গলায় মুক্ত হাতে যা হয়, ছিঁড়ে ফেলবে, ভেঙে ফেলবে। আশ্চর্য ব্যাপার হচ্ছে এই ভঙ্গুর জগৎটাকে বাঁচাবার জন্য তিনি এসেছিলেন, বাঁচাতে চেয়েছিলেন। তিনি বাঁচাবার জন্য, বাঁচবার জন্য যা যা করার দরকার তা তিনি বলে গেছেন। তা আমরা শুনিনি, আমি একা না শুনলে বা তিনি জনগোষ্ঠী সমষ্টি না লোক শুনলেও এতটা অসুবিধা হয়তো হতো না। কিন্তু রাষ্ট্র যখন শোনে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন শোনে না, তখন তার ঠেকা দেবেন কি করে? অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখন বাবা কিনতে পাওয়া যায়, মা তো কিনতে পাওয়া যাবে না, মন তো গর্ভ ধারণ করে। বাবা কিনতে পাওয়া যায়, কারণ সিঙ্গেল মাদার হয়ে গেছে বিদেশে। ভাবুন তো, সিঙ্গেল মাদার, হ্যাঁ, বাবা কিনতে পাবে না। মায়েরা আপনাদের হচ্ছে বাবা কিনতে পাবে। বাবা কেনাটা বন্ধ করবে কে? কি করে বাবা কেনা বন্ধ হবে? হরিবোল বললে হবে? কি বললে হবে? কি করলে হবে? সেই দেশ নায়ক চাই, সেই রাষ্ট্র নায়ক চাই, সেই হিম্মতলা, যারা ঠাকুরের প্রতিটি বাড়িতে তার রাষ্ট্রযন্ত্রের দ্বারা ব্যবহৃত হবে। কেন কোনো বিচার পেল না? কেন পেল না? আমাদের আরজিকরের মাটি কেন পেল না? সবাই সব জানে, সিবিআই জানলো না, সুপ্রিম কোর্ট গেল, বিচারক যে আছে নিম্ন পরিষদ গেল। ভেজাল কেন? ওষুধের ডাক্তারকে বলা হয়েছে যে শুনছি তো এসব বেরোচ্ছে ওষুধের ভেজাল, এগুলো খেয়ে তো আমরা সারবো না, রোগ ব্যাধিতে মরবো তো। ডাক্তার বললেন যে আমাদেরও তো এটা খেতে হচ্ছে, কোথায় হাত দেবেন? ঘরে যখন আগুনটা লাগে, বাড়তে 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 আর বোধহয় একটু জায়গাও থাকে না যেখানে থাকতে পারে। আমাদের একটু জায়গা রয়েছে, সেটা হচ্ছে ঠাকুর। খুব ভয়ঙ্কর দিন। যতই বলুন আপনার ছেলে মেয়ে তারা নিজের ইচ্ছা মতো চলবে, আপনি আটকাতে পারবেন না। সবসঙ্গে কেন নেই ইয়াং জেনারেশন? কেন নেই? একজন বলে বসলো, আমি সবসঙ্গে দেখলাম যে দ্বিতীয়বাস করতে গিয়ে মেয়েটার বিয়ে হচ্ছে, মানে কালো ছিল, দ্বিতীয়বাস করতে গিয়ে মেয়েটার বিয়ে হয়ে গেল। খুব গর্বের সঙ্গে বলছে দ্বিতীয়বাসের ফল দেখা। দ্বিতীয়বাসের ফল যদি হয় বিয়ে হয়ে যাওয়া, তাহলে অ্যাবর্শনটাও দ্বিতীয়বাসের ফল হতে পারে। অতএব ভাবতে হবে। জীবনটা তো সহজ নয়। আমি জীবনটাকে ভালোবাসি, ঠাকুরকে আমি গ্রহণ করেছি আমার জন্য, আমার জন্য, আমার জন্য। আমি ভালো করে বাঁচবো বলে, আমি পরিশুদ্ধ হবো বলে, আমি তার চরণে থাকবো বলে। কি নিয়ে যাবো? বাড়ি, বেশ, বাড়ি নাহলে করলাম, মন্দির করলাম, মন্দিরটা নিয়ে যাবো আমি ওপরে। কাকে নিয়ে যাবো? কাকে নিয়ে যাবো? আমি চোখ বোঝার পর কাকে নিয়ে যাবো? আমার চেতনায় যিনি থাকবেন, মন্দিরটা যদি আমার চেতনায় থাকে, তাহলে আমি মন্দির 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 করবো ওখানে দিয়ে। আর বর্তমান চিন্তা করেছেন মন্দিরে গিয়ে ঠাকুর থাকেন, টিকিটটা কত না চিন্তা করেছেন। সময় হয়ে গেছে না? আমি থামছি এবার। হ্যাঁ, বলা পেয়ে বসতে যাচ্ছেন, আমি বলতে চাই না। প্রত্যেক সংসারে ফিরিয়ে আনতে গেলে আগে ইনস্ট্যান্স হতে হবে, উদাহরণ হতে হবে। আমি কি, আমি আমি কেন? কালকে শুনছিলাম যে 22টা জায়গায় ঠাকুর কলকাতায় এসেছিলেন, সেই জায়গাগুলোর নাম করছিল, কিন্তু একটা জায়গাকেও আমরা অধিগ্রহণ করতে পারিনি। কেন পারিনি? বেশ, আমি ছেড়ে দিলাম এখানে, যেখানে ঠাকুর জন্মেছিলেন
সেটা তীর্থস্থান হলো না কেন আজও? 60 বছর 59 বছর পর্যন্ত তিনি ছিলেন। তাকে দোষ দেব? কোন অবতার পুরুষের জায়গায় যেখানে জন্মেছিলেন তীর্থস্থান নয়? আমি একটা একটা করে নাম বলছি, দেখান। শ্রীকৃষ্ণ যেখানে জন্মেছিলেন, রামচন্দ্র যেখানে জন্মেছিলেন, ছেড়ে দিলাম তারা পৌরাণিক মানুষ। ভগবান বুদ্ধ, যিশু, হযরত মুহাম্মদ, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ, প্রত্যেকের জন্মভূমি তীর্থস্থান আমাদেরই নেই। আমরা নিজেকে ঠকাচ্ছি। মুখে বলছি ঠাকুর তোমাকে ভালোবাসি, ভালোবাসার অর্থ কি? আমি কি তার করছি? আমি কি দিয়ে দিতে পারেন সব? নিজের জীবনে যা কিছু সব দিয়ে দেবো, ছেলেটা যদি চাই আপনার দিয়ে দিতে পারবেন? পারবেন না। যার যার ছেলে যাচ্ছে, যা ওখানে ঠাকুরের হোক। তুমি বাবা আইটি সেক্টরে আমেরিকায় দিয়ে চাকরি করো। আমি বলা শেষ করলাম। বলা পেয়ে বসলে আমাদের ভাবতে হবে। ঠাকুরকে বলেছিলেন আপনাকে পুরুষোত্তম বলে, আমি তার প্রতিবাদ করব। এই হচ্ছে জগৎ।